আমরা আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর ট্রান্সক্রিপশন বা আরএনএ সংশ্লেষ এই বিষয়টি। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটি তৈরি হয় ডিএনএ থেকে। ডিএনএ যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের বেশিরভাগ ডিএনএ ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে থাকে, সুতরাং আরএনএ সংশ্লেষ বা ট্রান্সক্রিপশন এটাও নিউক্লিয়াসে প্রধানত ঘটে। এছাড়া মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং প্লাস্টিডিয়াল ডিএনএ, এদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন বা আরএনএ সংশ্লেষের ঘটনা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ধাত্রে ঘটে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরএনএ সংশ্লেষ তাদের সাইটোপ্লাজমে ঘটে এবং ভাইরাস যারা ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাসের অনেক ক্ষেত্রেও আরএনএ সংশ্লেষের যে ঘটনা ঘটে সেটা কিন্তু পোষক কোষের ভেতরে ঘটে। আমরা আরএনএ সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। দ্বিতন্ত্রী ডিএনএ তার দুটি তন্ত্রী থেকে একই সঙ্গে আরএনএ সংশ্লেষ হয় না। তার চেয়েও বড় কথা হচ্ছে একটি গোটা ডিএনএ থেকে একসঙ্গে আরএনএ সংশ্লেষ কিন্তু হয় না। আরএনএ সংশ্লেষ হয় নির্দিষ্ট জিন থেকে। আমরা এখানে একটি দ্বিতন্ত্রী ডিএনএ আঁকার চেষ্টা করছি। এর একটি তন্ত্রী 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে অপর তন্ত্রী সেটাও এই দিক থেকে শুরু করলে, বাঁ দিক থেকে শুরু করলে 3 প্রাইম টু 5 প্রাইম। এখন এই ডিএনএ এর মধ্যে ধরা যাক এইটুকু অংশ থেকে একটি আরএনএ সংশ্লেষিত হবে। এর মধ্যে খানিকটা অংশ হচ্ছে কার্যকরী জিন, যার মধ্যে কোনো একটি পলিপেপটাইড তৈরির সংকেত আছে। কিন্তু তারও আগে ডিএনএর একটি অংশ, যাকে আমরা বলছি প্রোমোটার অঞ্চল, সেই অংশ থেকে অ্যাকচুয়ালি এই প্রসেসটার আলোচনা শুরু হবে। ধরা যাক এই অংশ, এটাতে কোডিং সিকোয়েন্স আছে। তার আগের অংশটা হচ্ছে প্রোমোটার অঞ্চল। আরএনএ সংশ্লেষের জন্য যে উৎসেচক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বলা হয় আরএনএ পলিমারেজ। সেই আরএনএ পলিমারেজ ডিএনএর উপর এসে আবদ্ধ হয় এই প্রোমোটার অঞ্চলে। তো প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ কোথায় এসে আবদ্ধ হবে? এতটা প্রোমোটার অঞ্চল, তো সেখানে নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকে। বেস সিকোয়েন্স বলতে অ্যাডেনিন, গুয়ানিন, থিমিন এবং সাইটোসিন, এই নাইট্রোজেনাস বেসগুলির একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা সজ্জা। দুটি সিকোয়েন্স খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে -10 সিকোয়েন্স, আরেকটি হচ্ছে -35 সিকোয়েন্স। এখন এই মাইনাস শব্দটি ব্যবহার করছি কেন? এখানে উল্লেখ করব যে যেখান থেকে সূচনা কোডন, মানে এখান থেকে অ্যাকচুয়ালি পলিপেপটাইড তৈরির যে সংকেতটা, সেটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হচ্ছে। এরপর প্রথম যে বেসটা আছে, নাইট্রোজেনাস বেস ডিএনএতে, ধরা যাক থাইমিন আছে এখানে ধরলাম। তো যদি থাইমিন এখানে থাকে তাহলে থাইমিনকে বলবো +1। তারপর যদি এখানে গুয়ানিন থাকে সেটা হচ্ছে +2। তার মানে এই ডিরেকশনটাকে আমরা বলছি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম আরএনএ সংশ্লেষের অভিমুখ কিন্তু ডাউনস্ট্রিম বরাবর হয়। ডাউনস্ট্রিম এটাকে বলছি আমরা, ডাউনস্ট্রিম। আর যেখান থেকে কোডিং সিকোয়েন্স শুরু, তার আগে যে বেসগুলো এখানে থাকবে পরপর, তাদের আমরা -1, -2, -3 এইভাবে বলবো। এই দিকটাকে আমরা বলবো যে দিকটাকে মাইনাসে আমরা প্রকাশ করছি, সেই দিকটাকে বলছি আমরা আপস্ট্রিম। এই প্লাস বা মাইনাসের সাথে ইলেকট্রোনেগেটিভিটি এটসেট্রার কোনো রিলেশন নেই। এটা জাস্ট ডাউনস্ট্রিম বা আপস্ট্রিম বোঝানোর জন্য এই দুটো অপোজিট সাইন ব্যবহার করা হচ্ছে। -10 যে অঞ্চলটা এই ডিএনএতে থাকবে, এই -10 অঞ্চলে নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে। -10 অঞ্চলে কি সিকোয়েন্স থাকবে? TA TA AT। 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে
অর্থাৎ এই তন্ত্রীটি এর এই যে তন্ত্রীটি এর এই অংশে -10 সিকোয়েন্স যেটা, তাতে TA এই সিকোয়েন্স আছে। সেই জন্য এই জায়গাটিকে আমরা -10 বক্স যেমন বলি, তেমনি একে টাটা বক্সও বলা হয়ে থাকে, কারণ TA পরপর আছে, টাটা বক্স বলা হয়ে থাকে, অথবা সায়েন্টিস্ট এর নাম অনুসারে প্রিবনাও বক্সও বলা হয়ে থাকে, প্রিবনাও বক্সও বলা হয়ে থাকে, প্রিবনাও বক্স। -35 যে অঞ্চলটা, এখানে TTGTCA 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে থাকে। একে অন্য কোনো নাম দেওয়া হয়নি, -35 বক্সই বলা হয়ে থাকে। আর এইখানে -10 সিকোয়েন্স যেটা, 10 বক্স যেটা, টাটা বক্স যেটা, বা -10 বক্স, সেখানে TA এই সিকোয়েন্স থাকে। এদের কনসেনসাস সিকোয়েন্স বলা হয়ে থাকে, নির্দিষ্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সকে চিনে আরএনএ পলিমারেজ উৎসেচক এসে -10 থেকে -35 বক্স পর্যন্ত অঞ্চল দখল করে ডিএনএর প্রোমোটার অংশের উপর এসে বসে। এইটাকে বলছি প্রোমোটার অঞ্চল, এখানে এসে বসে। এবার বসার ব্যাপারটা কিভাবে হয় আমরা দেখে নিই। -3 প্রাইম হলে এটা 5 প্রাইম, তাহলে এটা 3 প্রাইম। তো এটাকে আমরা বলছি যে এই অঞ্চলের আগে এটা প্রোমোটার অঞ্চল, -35 আর -10 বক্স অঞ্চল এখানে আছে। আরএনএ পলিমারেজ এই যে উৎসেচক, এ কয়েকটা ইউনিট নিয়ে তৈরি। কি কি ইউনিট? দুটি আলফা ইউনিট, দুটি বিটা ইউনিট, নিয়ে তৈরি। তার মানে দুটি আলফা একক, দুটি বিটা না, একটি বিটা ড্যাশ, দুটি আলফা, একটি বিটা প্রাইম বা বিটা ড্যাশ বলবো আমরা, আর একটি সিগমা সিকোয়েন্স থাকে। এই সিগমা সিকোয়েন্সটি এর উপরেই অবস্থান করে। আমরা পুরোটাকে একটু বড় করে এঁকে বোঝাই, তাহলে বোধহয় সুবিধে হবে। আচ্ছা, সিগমা সিকোয়েন্সটা পরে দেখছি। প্রথমে এই দুটো, অর্থাৎ দুটি আলফা একক, দুটি বিটা একক, এই দুটি আলফা এবং দুটি বিটা না, একটি বিটা ড্যাশ, বিটা ড্যাশ, দুটি আলফা, এই যে স্ট্রাকচার, একটা 4টে ইউনিট নিয়ে তৈরি, এটাকে আমরা বলছি কোর এনজাইম, আরএনএ পলিমারেজ কোর এনজাইম। এই কোর এনজাইমের সঙ্গে আমরা যদি সিগমা ইউনিটটাকে যুক্ত করি, প্লাস একটি সিগমা ইউনিট একটি যুক্ত হবে। এই সিগমাটি যুক্ত হওয়ার ফলে যেটা তৈরি হবে, তার স্ট্রাকচারটাই আমরা এই পুরো স্ট্রাকচারের মধ্যে সিগমাটিকে মাঝখানে পাবো। সিগমা ইউনিট, দুটি আলফা ইউনিট, আলফা দুটির উপর এসে বসেছে এটা, তাই খানিকটা অঞ্চল ওভারল্যাপিং অবস্থায় পাচ্ছি আমরা। আর দুটি বিটা ইউনিট, একটি বিটা ড্যাশ ইউনিট, একটি বিটা ড্যাশ, এই কোর এনজাইম অংশের সঙ্গে যখন সিগমা সাব ইউনিট যুক্ত হলো, তখন এটাকে বলছি আরএনএ পলিমারেজ হলো এনজাইম। হলো মান মিন্স কমপ্লিট বা সম্পূর্ণ, হলো এনজাইম। এই হলো এনজাইমের মধ্যে সিগমা সাব ইউনিটটি
এই -10 এবং -35 বক্সকে চিনে এই অংশে আরএনএ পলিমারেজকে আবদ্ধ হতে সাহায্য করে। তো এই পুরো স্ট্রাকচারটি হলো এনজাইমটি এসে প্রথম এখানে বসছে। আমরা আর অত বোঝাবো না, দুটি মাত্র রং দিয়ে আমরা বোঝাবো। এখানে এই অংশে এসে আবদ্ধ হচ্ছে আরএনএ পলিমারেজ। হলো এনজাইম with its sigma subunit। এই অবস্থায় এখনো দ্বিতন্ত্রী ডিএনএর তন্ত্রী দুটি একসঙ্গে জুড়ে আছে, খোলেনি। অর্থাৎ এখানে এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, এই বেস পেয়ারগুলি কোনো পরিবর্তন না ঘটা অবস্থায় আছে, পুরোটা এইভাবে থাকবে, এদিকেও তাই। এই অবস্থায় এটাকে আমরা বলছি ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স। আমরা এটাকে বলছি, এখন এই অবস্থাটাকে বলছি ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স। ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স। এরপরে আরএনএ পলিমারেজ হলো এনজাইমের সাহায্যে এখানে কয়েকটি বেস পরপর খুলে যাবে। প্রথমে একটি, তারপর কয়েকটি বেস যখন খুলে গেল, ডিএনএটি খানিকটা ওপেন হয়ে গেল, তখন এটাকে ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স না বলে আমরা বলবো ওপেন প্রোমোটার কমপ্লেক্স। যখনই বেস পেয়ার খানিকটা ভাঙলো, তখনই ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স না বলে ওটাকে আমরা বলছি ওপেন প্রোমোটার কমপ্লেক্স। এই যে সংযোজন হচ্ছে, এই সংযোজনের জন্য আরএনএ পলিমারেজের এই সংযোজন, এই বসা, বেস পেয়ার ভাঙা ইত্যাদির জন্য সাইক্লিক্যাল অ্যাডিনোসিন মোনোফসফেট প্রয়োজন। আর প্রয়োজন একটি নির্দিষ্ট উপাদান যার নাম হচ্ছে ক্যাপ। এটা এমআরএনএ এর গঠনগত উপাদান ক্যাপ নয়, এর নাম হচ্ছে ক্যাটালাইট জিন অ্যাক্টিভেটর প্রোটিন। এই প্রোটিন এবং সিএএমপি, এই দুটি উপাদান আরএনএ পলিমারেজের এই অংশে প্রোমোটার অঞ্চলের -10 and -35 সিকোয়েন্সকে চিনে সেখানে আবদ্ধ হতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া এটা সম্ভব না। ওপেন প্রোমোটার কমপ্লেক্স তৈরি হলো। তৈরি হওয়ার পরে এখনো আমরা কিন্তু ডাউনস্ট্রিমে ঢুকিনি, আমরা আপস্ট্রিমে আছি, প্রোমোটার অঞ্চলেই আছি। এখানে প্রথমে কোনো একটি তন্ত্রী বরাবর 3' to 5' তন্ত্রীটি আমাদের ক্ষেত্রে দরকার। এই তন্ত্রী বরাবর রাইবোনিউক্লিওটাইড সংযোজন হতে শুরু করেছে। রাইবোনিউক্লিওটাইড মানে কি? অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড, গুয়ানিন, রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড, সাইটোসিন, রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড, আর ইউরাসিল, রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এই 4 রকম নাইট্রোজেনাস বেস এখানে সংযুক্ত হতে থাকবে। কি হিসেবে সংযুক্ত হবে না, ওপর যে তন্ত্রী বরাবর সংযুক্ত হচ্ছে সেই তন্ত্রীতে বেস সিকোয়েন্স কি আছে এখানে উল্লেখ করা প্রয়োজন। এই যে অঞ্চলটি উন্মুক্ত হয়ে যাচ্ছে, এর দুটো তন্ত্রীর মধ্যে যে তন্ত্রীটি এদিক থেকে শুরু করে 3' to 5' শেষ হচ্ছে, ওই তন্ত্রীটিকে আমরা বলবো, এইটিকে আমরা বলবো যেটা যে তন্ত্রী বরাবর আরএনএ তৈরি হচ্ছে, এর গা বরাবর আরএনএ তৈরি হচ্ছে, তো ওই তন্ত্রীটিকে আমরা বলবো টেমপ্লেট বা ছাঁচ।
টেমপ্লেট তন্ত্রী বা টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট বা ছাঁচ, এই তন্ত্রীটি যেটি বরাবর আরএনএ তৈরি হচ্ছে না তাকে বলবো আমরা নন টেমপ্লেট, নন টেমপ্লেট। নন টেমপ্লেটকে আমরা কোডিং স্ট্র্যান্ড বলবো, কোডিং স্ট্র্যান্ড, বা এটাকে আমরা সেন্স তন্তু বা তন্ত্রী বা সেন্স স্ট্র্যান্ডও বলতে পারি। যেটা টেমপ্লেট সেটাকে আমরা বলবো নন কোডিং, টেমপ্লেটকে নন কোডিং বলবো, বা টেমপ্লেটকেই আমরা অ্যান্টিসেন্স তন্ত্রী বলবো, অ্যান্টিসেন্স তন্ত্রী আমরা বলবো একে। তাহলে টেমপ্লেট কোনটা? যেটাকে টেমপ্লেট মানে ছাঁচ, দুটি তন্ত্রীর মধ্যে যেটি বরাবর তৈরি হচ্ছে আরএনএ, যে তন্ত্রী বরাবর আরএনএ তৈরি হচ্ছে সেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার তাতে যদি এরকম থাকে, অর্থাৎ এইটিতে টেমপ্লেট তন্ত্রীতে যদি এরকম থাকে যে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম থাকে পরপর ধরে নিলাম, তাহলে যে আরএনএ তৈরি হবে সেই আরএনএতে কি হবে? থাইমিনের অপোজিটে অ্যাডেনিন এসে জুড়বে, মানে অ্যাডেনিন যুক্ত নিউক্লিওটাইড। এর এগেনস্টে টি হওয়ার কথা, কিন্তু টি তো হবে না, আরএনএ হওয়ার জন্য এখানে ইউ হবে। সি এর এগেনস্টে জি হবে, জি এর এগেনস্টে সি হবে, সি এর এগেনস্টে জি হবে, টি এর এগেনস্টে টি না হয়ে ইউ হবে, টি এর এগেনস্টে এ হবে, এইভাবে চলতে থাকবে। এইটাকে বলছি বেস সিকোয়েন্স। তাহলে ছাঁচ বা টেমপ্লেট ডিএনএতে যে বেস সিকোয়েন্স আছে, এইখানে আরএনএ তৈরির সময় সেই বেস যুক্ত নিউক্লিওটাইডগুলি সংযোজিত হতে থাকবে পরপর। তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর এই ঘটনাটি চলতে থাকবে। যখন 4-5টি নিউক্লিওটাইড প্রথম তৈরি হয়ে গেল তখন এখান থেকে সিগমা সাব ইউনিটটি বাদ চলে যাবে, কারণ সিগমা সাব ইউনিটের আর প্রয়োজন নেই। সিগমা সাব ইউনিটের কাজ ছিল আরএনএ পলিমারেজ এনজাইমটিকে এখানে বসানো এবং বসিয়ে আরএনএ সংশ্লেষের পদ্ধতিটি শুরু করে দেওয়ার পরে ওর আর কোনো ভূমিকা নেই, তাই ও ওখান থেকে বিচ্যুত হয়ে গেল। এবার আরএনএ এই পর্যন্ত যা ঘটলো সেটা হচ্ছে সূচনা দশা বা ইনিশিয়েশন ফেজ। এরপর শৃঙ্খল দীর্ঘীকরণ বা চেইন ইলংগেশন ফেজ। এই ডিএনএর যে দুটি তন্ত্রী এই অংশে তা ওপেন হয়ে যাচ্ছে। আরএনএ পলিমারেজ যত এগোবে তত তন্ত্রটিকে ওপেন করতে করতে এগোবে। আমরা ধরে নিলাম অনেকটাই ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা উপরের তন্ত্রটিকে অর্থাৎ এইটিকে ধরছিলাম 3 প্রাইম প্রান্ত, তাহলে এখানে গিয়ে এটি হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটি 3 প্রাইম, এটি 5 প্রাইম। তাহলে যেটি 3 প্রাইম প্রান্ত অর্থাৎ এইটি, এর দৈর্ঘ্য বরাবর আরএনএ সংশ্লেষ হচ্ছিল। আমি ধরছি যে এটাই প্রোমোটার অঞ্চল, তাহলে এই প্রোমোটার অঞ্চল থেকে আরএনএ সংশ্লেষ শুরু হয়েছিল। এটা হচ্ছে এইখান থেকে ডাউনস্ট্রিম, এদিকে আপস্ট্রিম। তো এই পর্যন্ত নিউক্লিওটাইড সংযুক্ত হতে হতে আরএনএ তৈরির প্রসেস এগোচ্ছিল। কিভাবে এগোচ্ছিল না, আরএনএ পলিমারেজ হলো এনজাইম এখানে অবস্থান করছে, প্রায় 17টি বেস পেয়ার খুলে যাচ্ছে। এখানে বেস পেয়ার যেমন 1 2 3 4 5 6 7 8টি আঁকা আছে, এটা একটা ধরে 9টা আছে। তো এরকম 17টা বেস পেয়ার এখান থেকে ভেঙে যাচ্ছে একবারে অ্যাট এ টাইম, এবং সেই অনুযায়ী নিউক্লিওটাইডের সংযোজন ঘটতে থাকছে। তো আরএনএ পলিমারেজ যত এগোবে তত সংযোজন হতে থাকবে, এবং এই প্রসেসটিকে আমরা বলছি ইলংগেশন। অবশ্যই এই এগোনোর জন্য অ্যাডিনোসিন ট্রাইফসফেট উদ্ভূত শক্তি প্রয়োজন। এরপর এই পদ্ধতি চলতে চলতে টার্মিনেশনের কাছাকাছি চলে এলো, টার্মিনেশন সিকোয়েন্স বা টার্মিনাল সিকোয়েন্সের কাছাকাছি চলে এলো। এইটুকু ছিল জিন। আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত গোটা জিন ধরেছি, তার মধ্যে এইটুকুর মধ্যে পলিপেপটাইড তৈরির সংকেত, তার আগের অংশটা প্রোমোটার। তো প্রোমোটারের এই -35 বক্স থেকে সংশ্লেষ শুরু হয়ে চলছে এটা।
হতে হতে টার্মিনেশন এর কাছাকাছি চলে এসেছে। আমরা এতটা জায়গাকে ওপেন করে দিই এবার। থ্রি প্রাইম, তার মানে এটা হচ্ছে 5 প্রাইম। আরএনএ পলিমারেজ এনজাইমটি এতটা চলে এসছে, একদম সমাপ্তির জায়গায়। আরএনএও তৈরি হচ্ছিল, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আরএনএ ওই 17 বেস পেয়ার হয়, পরের অংশ যে যায় আগে 17 বেস পেয়ার, মানে ডিএনএ আরএনএ যে বন্ড, সেই বন্ডটা খুলেও যায়। তো আরএনএ সংশ্লেষ ঘটেছে। এখন এই অংশটুকু যুক্ত আছে। আচ্ছা, শেষ দিকে মানে ইলংগেশন হয়ে গেল এই পর্যন্ত হওয়ার পর, এবার হচ্ছে সমাপ্তি, টার্মিনেশন বা সমাপ্তি। সমাপ্তি দু রকম হয়, একটা হচ্ছে রো নির্ভর, একটা হচ্ছে রো নিরপেক্ষ। রো এক ধরনের প্রোটিন, RH-O, রো এটা হচ্ছে একটা চিহ্ন, গ্রিক রো লেটার, সেখান থেকে রো কথাটি ব্যবহার করছি আমরা। রো প্রোটিন একটি রো নির্ভর, একটি রো নিরপেক্ষ, দু রকম হতে পারে। তো এই রো প্রোটিন নির্ভর না কাজে লাগছে কি রো প্রোটিন কাজে লাগছে না, তার উপর নির্ভর করে দুভাগে ভাগ করা হয়েছে। তার আগে একটা জিনিস আমরা দেখে নিই যে এই অংশে ইনভার্টেড রিপিট থাকে। এইখানে যেটা সমাপ্তি অংশ, সেখানে একটি ইনভার্টেড রিপিট থাকে। ইনভার্টেড রিপিট জিনিসটা কি? ধরা যাক এই অংশে এইরকম একটা সিকোয়েন্স আছে ডিএনএ দুটো তন্ত্রীতে। ডিএনএ দুটি তন্ত্রী, একটি তন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম এরকম আছে, আরেকটি তন্ত্রী মানে নিচেরটা সেটাও এখানে এরকম আছে, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। এরকম আছে। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে এখানে মাঝের এইটুকুকে বাদ দিলে এই অংশটি এবং এই অংশটি পরিপূরক। টি এর পরিপূরক এ, সি এর পরিপূরক জি, টি এর পরিপূরক এ, এর পরিপূরক টি, এখানেও তাই। তো নিচেরটা আমাদের এখন বিবেচ্য নয়, নিচেরটাও ওরকম, এই মাঝেরটুকু বাদ দিলে এটা এবং এটা পরস্পরের পরিপূরক। এটা যা, এটা তার উল্টোটা, তো আমরা এটাকে ইনভার্টেড রিপিট বলছি। এই ইনভার্টেড রিপিটের সুবিধাটা কি, যে যখন এটা তো খুলে গেল আগে, এখন তো এটিজিসি বন্ড তৈরি করা খুলে গেল, একতন্ত্রী অবস্থায় আছে। এর দৈর্ঘ্য বরাবর যখন আরএনএ তৈরি হচ্ছে, তখন আরএনএতে কি হবে? আরএনএতে এখানে ইউ তৈরি হবে, এখানে এ তৈরি হবে, এখানে জি তৈরি হবে, এখানে এ তৈরি হবে, সি জি সি টি হবে না, সরি, ইউ সি টি না হয়ে ইউ, আর এখানে এ, এরকম আসবে। এরপরে কি থাকে সেটা অন্য বিষয় আমরা দেখছি, আরো খানিকটা তৈরি হয় এরপরে। এবারে পরের অংশ তৈরি হয়ে যাওয়ার সময় এটা যখন লুজ হয়ে আসে, আরএনএ তো একতন্ত্রী, তো এই অংশটা যখন বেরিয়ে এসছে একতন্ত্রী, তখন এই নিচের যে আরএনএ তন্ত্রীটি, এর ক্ষেত্রে কি হয়, সিকোয়েন্সটা মুছে ফেললাম, যাই হোক, এরকম হবে, ইউ এ সি এ জি ধরে নিলাম আমি, 1 2 3 4 এটা ধরে নিলাম। এখন নিজের মতন আমি একটা ধরে নিচ্ছি, এরকম একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সের এই প্রথম মাঝের এইটুকু অংশ বাদ দিলে বাকিটা পরিপূরক হওয়ার জন্য এখানে এরা ফোল্ড করে যাবে, অর্থাৎ এই জি এই সি এর সঙ্গে বন্ড ফর্ম করবে, এই এ এই ইউ এর সঙ্গে বন্ড ফর্ম করবে, সি এই জি এর সঙ্গে বন্ড ফর্ম করবে, এ এই ইউ এর সঙ্গে বন্ড ফর্ম করবে, এবং ইউ এই এ এর সঙ্গে বন্ড ফর্ম করবে। বন্ড ফর্ম করতে গেলে তো এইটাকে আসতে হবে এক জায়গায়, তাহলে আসলে ব্যাপারটা এরকম হবে যে
ইউরাসিল, অ্যাডেনিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, তারপরে সিজিসি, সিজিসি হওয়ার পরে আবার এরা অর্থাৎ সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডেনিন। কিন্তু এদের মধ্যে বন্ড হবে না। তাহলে এই গঠনটা হচ্ছে এইরকম, অর্থাৎ আরএনএ আগের যা অংশ তৈরি হয়েছিল এই 5 প্রাইম প্রান্ত থেকে। আরএনএও কিন্তু সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী তৈরি হয়, হয়ে এই পর্যন্ত তৈরি হয়েছে। এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এটা হেয়ারপিন লাইক স্ট্রাকচার বা স্টেম লুপ স্ট্রাকচার। এটি সমাপ্তিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রো নির্ভর এবং রো নিরপেক্ষ সমাপ্তির ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা হয়। দুই ক্ষেত্রেই, রো নির্ভর বা রো নিরপেক্ষ সমাপ্তি উভয় ক্ষেত্রে এই স্টেম লুপ স্ট্রাকচারটি তৈরি হয়। এরপরে কি আছে, যদি রো নিরপেক্ষ হয়, রো প্রোটিনের দরকার নেই এমন সমাপ্তি, তাহলে এই স্টেম লুপ স্ট্রাকচারের পর তৈরি হয় অনেকগুলি ইউরাসিল যুক্ত অঞ্চল। একটা এরকম ইউরাসিল যুক্ত একটা অঞ্চল তৈরি হয়। আমরা শুধু সমাপ্তি অঞ্চলটুকুকে এবার এঁকে বোঝাবো। তার মানে যেটা টেমপ্লেট ডিএনএ ছিল, টেমপ্লেট তন্ত্রী ছিল, ওপরেরটা শুধু আঁকবো, তাতে কি হয়েছিল, সমাপ্তি জায়গায় চলে এসেছি আমরা। এখানে এই সিকোয়েন্সটা ছিল একটা ইনভার্টেড রিপিট যুক্ত সিকোয়েন্স ছিল, কিছু একটা ছিল, তারপরে অনেকগুলি অ্যাডেনিন যুক্ত একটা অঞ্চল ছিল। তার ফলে এই অংশ থেকে এই সিকোয়েন্স তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এটা কিছুটা সরে এসছে এরকম নিচের দিকে, যখন একতন্ত্রী হয়ে খুলে এসছে তখন একতন্ত্রী হয়ে গেছে, অর্থাৎ আর্ডিনটা তৈরি হচ্ছিলই, হয়ে এখানে একটা স্টেম লুপ স্ট্রাকচার তৈরি হয়েছে। সেটা হওয়ার পরেই এখান থেকে পলি ইউ তৈরি হওয়া শুরু হয়েছে এরকম। এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। ডিএনএর টেমপ্লেট তন্ত্রীর এটা 3 প্রাইম প্রান্ত, এটি 5 প্রাইম প্রান্ত। এখন যেটা হয়, রো প্রোটিনের কোনো দরকার হয় না। অ্যাডেনিন আর ইউরাসিলের ডবল বন্ড খুব উইক হয়। স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে কোনো বাইরের কোনো প্রোটিন বা উৎসেচকের সাহায্য ছাড়া এই বন্ড ভেঙে গিয়ে আরএনএটি এখান থেকে বিচ্যুত হয়ে আসে। এটা রো নিরপেক্ষ সমাপ্তি, যেখানে রো প্রোটিনের কোনো প্রয়োজন হয় না। রো নির্ভর সমাপ্তির ক্ষেত্রে রো প্রোটিনের দরকার হয়, সেখানে এই স্টেম লুপ স্ট্রাকচারের পর পলি ইউ সিকোয়েন্স থাকে না, এখানে গুয়ানিন সাইটোসিন অনেক থাকে। এরপরেই ধরা যাক গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম একটা অঞ্চল আছে। তাহলে যে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ তো এরপরে সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন তৈরি হবে। এখন গুয়ানিন সাইটোসিনের আধিক্য এখানে আছে। গুয়ানিন সাইটোসিন যেহেতু তাদের ট্রিপল বন্ড তৈরি হয়, অনেক স্ট্রং বন্ড, এটা স্পন্টেনিয়াসলি ভাঙে না। তখন রো প্রোটিন, একটি নির্দিষ্ট প্রোটিন, এই 5 প্রাইম প্রান্ত থেকে আরএনএর সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে রো প্রোটিন। এবং আরএনএ সংশ্লেষ যখন শুরু হয়ে সবে খানিকটা অংশ এখান থেকে সরে এসেছিল, আরএনএ তৈরি হওয়া শুরু হয়েছিল, তো প্রথমে এইভাবে আরএনএ তৈরি হওয়া শুরু হয়েছিল, আরএনএ সংশ্লেষ চলছিল। যখন অনেকটা তৈরি হয়ে আরএনএ পলিমারেজ এতটা চলে এসছে, এখানেও তৈরি হয়েছে, তখন আগের অংশটা ডিএনএ থেকে খুলে বেরিয়ে এসেছিল, লুজ হয়ে গিয়েছিল, বন্ধন শিথিল হয়ে গিয়েছিল এরকম। তো তখনই আরএনএ, এই রো প্রোটিন এখানে যুক্ত হয়ে গিয়েছিল। এবার যে গতিতে আরএনএ পলিমারেজ এগোচ্ছে, সেই গতিতে রো প্রোটিন এগোচ্ছিল। ফলে আরএনএ পলিমারেজ যখন এরকম জায়গায় চলে এসছে এবং এই সিকোয়েন্সটা বানিয়ে ফেলছে, প্রায় আরএনএ পলিমারেজ এতটা চলে এসছে, এই সিকোয়েন্স বানিয়ে ফেলছে, রো প্রোটিনও তখন এখান থেকে এখানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ যে গতিতে আরএনএ পলিমারেজ এগোচ্ছিল, প্রায় সেই গতিতেই রো প্রোটিনও এগোচ্ছিল 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে। রো প্রোটিন স্টেম লুপ স্ট্রাকচারে পৌঁছলে স্টেম লুপ স্ট্রাকচারের সঙ্গে রো প্রোটিনের যে ইন্টারাকশন হয়, তার ফলে আরএনএ পলিমারেজ উৎসেচকটি ডিএনএ তন্ত্রী থেকে বিচ্যুত হয়ে যায়। এবং সেই অভিঘাতেই, সেই ইন্ডাকশনের ফলেই
এই যে শেষের অংশটুকু স্টেম লুপ স্ট্রাকচারের পরের অংশটুকু সেটুকুও খুলে বেরিয়ে আসে, অর্থাৎ আরএনএটি টেমপ্লেট ডিএনএ থেকে বিচ্যুত হয়ে আসে। তারপর সেটা যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি সেটা এইচএন আরএনএ, তারপর তার মডিফিকেশন ঘটে এমআরএনএ তৈরি হতে পারে, হয় আর কি। তো এই রো প্রোটিনের মাধ্যমে যে ট্রান্সক্রিপশন আরএনএ সংশ্লেষ তার সমাপ্তি ঘটলো। এর আগে আমরা রো নিরপেক্ষ সমাপ্তির কথা দেখেছি, সেখানে পলি ইউ একটা টেইল তৈরি হয়। এইভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি যে পদ্ধতিটি সেটি সমাপ্ত হয়। ইউক্যারিওটিক আমরা আলোচনা করলাম মেইনলি প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ইকোলাইয়ের ক্ষেত্রে, অল ব্যাকটেরিয়াজ আর প্রোক্যারিওটস, তো তাদের ক্ষেত্রে এটা হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে যেটা হয় যে ওই শুরুতেই কিছু আলাদা ইনিশিয়েশন ফ্যাক্টর 2A, ইনিশিয়েশন ফ্যাক্টর 2B এটসেট্রা, অনেকগুলি ইনিশিয়েশন ফ্যাক্টর কাজ করে। একটি মাত্র আরএনএ পলিমারেজ কাজ করে এমনটা নয়, আরএনএ পলিমারেজ 1, 2, 3 তিন রকম সেখানে কাজ করে। টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ তৈরির জন্য তিনটে ভিন্ন রকম আরএনএ পলিমারেজ ইউক্যারিওটিকে দরকার হয়, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই একটি আরএনএ পলিমারেজই এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ সব রকম আরএনএ সংশ্লেষ করতে পারে। আমরা এরপরে একটু সংক্ষেপে জেনে নেব যে আরএনএর মডিফিকেশন কি হয়, বিশেষ করে এমআরএনএ তার কি মডিফিকেশন হয়। অ্যাকচুয়ালি যখন ডিএনএ থেকে একটি আরএনএ তৈরি হয়, বিশেষ করে এমআরএনএ এর কথাই আমরা আলোচনা করতে যাচ্ছি। একটি দ্বিতন্ত্রী ডিএনএ এর থেকে যখন আরএনএ তৈরি হয়, ধরা যাক এর এইটুকু অংশ হচ্ছে একটা জিন, এখান থেকে যখন একটা আরএনএ তৈরি হয়ে গেল একতন্ত্রী, এটিকে আমরা বলছি হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বা এইচএনআরএনএ, এটি ডিএনএ। হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বলার কারণ হচ্ছে যে এই অংশে একটি নির্দিষ্ট জিন, একটি প্রোটিন তৈরির সংকেত সেটা খণ্ডিত আছে। ধরা যাক এইটুকু অংশ, সেখানে প্রোটিন তৈরির সংকেত, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স খানিকটা সংকেত এখানে আছে, আবার মাঝে খানিকটা নেই, আবার খানিকটা অংশের সিকোয়েন্স আছে, অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত আছে, আবার পরের খানিকটা অংশে নেই, আবার এইখানে খানিকটা অংশ জুড়ে আছে। তাহলে যেটুকু অংশ অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করছে তাকে আমরা এক্সন বলছি, আর মাঝের যে অঞ্চলগুলো কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করছে না তাদের আমরা বলছি ইন্ট্রন। তাহলে যখন একটি আরএনএ তৈরি হলো তাতেও এই অংশটি আমরা ধরে নিচ্ছি এক্সন, তারপরে খানিকটা ইন্ট্রন, তারপরে আবার খানিকটা এক্সন, তারপর আবার খানিকটা ইন্ট্রন, তারপর আবার খানিকটা এক্সন। ইন্ট্রন এবং এক্সনের সমাহারে তৈরি হওয়া এই ডিএনএ কে আমরা বলছি, এই আরএনএ কে বলছি আমরা এইচএনআরএনএ। এই ইন্ট্রন এক্সনের সমাহার ব্যাপারটা এরকম, ধরা যাক একটা সেন্টেন্স আমি বাংলাতেই ধরছি যে এরকম একটি আমরা ধরলাম একটি অক্ষরের, বেশ কতগুলো অক্ষরের সমাহার। তো এই অক্ষরের সমাহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি অক্ষরের পাশাপাশি অবস্থান তার একটা মানে হয়, এই দুটি অক্ষরের পাশাপাশি অবস্থানের একটা মানে হয়, এই দুটি অক্ষরের পাশাপাশি অবস্থানের একটা মানে হয়, কিন্তু মাঝের এই অংশগুলির কোনো মানে নেই। তাহলে আমি এই অংশগুলিকে বলছি এক্সন, আর মাঝের অংশগুলো ইন্ট্রন। এই বাকি এই অংশ ইন্ট্রন, এই অংশ ইন্ট্রন, এই অংশ ইন্ট্রন। আমি যদি এখান থেকে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিই তাহলে একটা মিনিং তৈরি হয়। আমি ইন্ট্রনগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিলাম, যে কটা ইন্ট্রন ছিল শুধু এক্সনগুলোকে রাখলাম। এবার আমি ভাত খাবো, একটা মিনিং হলো। তার মানে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স এই অংশগুলোতে আছে, সেই মিনিংটাকে মানে পরপর অংশগুলোকে জুড়ে মিনিংফুল করে তুলতে হবে। তার জন্য যেটা হবে সেটাকে এক কথায় বলা হয় আরএনএর এডিটিং।
সেখানে স্প্লাইসিওজোম এনজাইম কাজ করবে, তার প্রভাবে কাটিং হবে। এখানে কাটিং হলে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে ইন্ট্রনগুলোকে, আর এক্সনগুলোকে জোড়া হবে। এটা একটা এক্সন, এটা একটা এক্সন, এটা পরবর্তী একটি এক্সন। হ্যাঁ, এক্সনগুলো জোড়ার পরে এটা হচ্ছে স্প্লাইসিং হলো, তারপর তোর লাইগেশন হলো, হওয়ার পরে এখানে ক্যাপ তৈরি হবে। ক্যাপ মানে হচ্ছে 7-মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট তৈরি হবে, এটা হচ্ছে ক্যাপ 5 প্রাইম প্রান্ত। আর তারপরে 200 থেকে 300টি অ্যাডেনিন পরপর যুক্ত হবে, যাকে বলবো পলিঅ্যাডেনাইলেশন। তাহলে স্প্লাইসিং, ক্যাপিং, পলিঅ্যাডেনাইলেশন যখন হলো, হওয়ার পরে এটি হলো একটি mRNA। সম্পূর্ণ প্রসেসটাকে বলছি এডিটিং। তাহলে HNRNA প্রথমে ডিএনএ থেকে তৈরি হয়, তারপর তার এডিটিং হয়ে তৈরি হয় mRNA বা মেসেঞ্জার আরএনএ। আমরা এখানে ট্রান্সক্রিপশন প্রসেস নিয়ে আলোচনা করেছি, আর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন নিয়ে খানিকটা আলোচনা করলাম। আশা করি এখান থেকে ট্রান্সক্রিপশন প্রসেস ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, এবং পরীক্ষায় রেপ্লিকেশনের মতো ট্রান্সক্রিপশন থেকেও কিন্তু 3 নম্বর বা 5 নম্বরের মতো বড় প্রশ্ন কিন্তু এসে থাকে।